প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও। জানিয়ে দেব ফিলিস্তিন ইস্যুতে ন্যায়সঙ্গত নিষ্পত্তি চান ম্যাক্রো ও সিসি। এবং আরো জানিয়ে দেব গাজায় স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত বলছে জাতিসংঘের বিশ্লেষকরা। এবং আরো জানিয়ে দেব পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের হুঁশিয়ারি দিয়ে যা বলল রাশিয়া। এদিকে জানিয়ে দেব মার্কিন পররাষ্ট্রনীতি যেভাবে বাইডেনকে পুনরায় নির্বাচিত হতে প্রভাবিত করবে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানপন্থী গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ফের হামলার সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিন পন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিচ্ছে। সামাজিক মিডিয়া পোস্টে এবং স্থানীয় মিডিয়া প্রতিবেদনগুলোতে বলা হয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, টাইফর্ডস ইউনিভার্সিটি, ইমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান গ্রহণ করছে। কোন কোন ইসরায়েল বিরোধী বিক্ষোভ নদী থেকে সাগর পর্যন্ত সাইরন দেখা যায়। উল্লেখ্য, এ দিয়ে ফিলিস্তিনের জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকে। MIT ছাত্ররা গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করে। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে MIT সম্পর্কে ছিন্ন করার দাবি জানায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কেলে এবং লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বর্ডান কলেজের সাথে সম্পর্কিত প্রত্যক্ষ রাব্বি ইলি বুসলর চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদি ছাত্রদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়েছে। ফলে গত সপ্তাহে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভের পর নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনের আশা করছে কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট নেমাত মিনুসে শরীফ বলেন, সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষী ভাষা, ভীতি প্রদর্শন এবং হয়রানিমূলক আচরণের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বাতিল করছে। ফিলিস্তিনি ইস্যুর ন্যায়সঙ্গত নিষ্পত্তি চান ম্যাক্রো ও সিসি। ফিলিস্তিন সমস্যা ন্যায়সঙ্গত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। সোমবার 22 এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিশরীয় প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় উন্নয়ন নিয়ে মিশর ও ফ্রান্সের নেতারা ফোনে কথা বলছেন। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং তার ফরাসি সমকক্ষ এমানুয়েল ম্যাক্রো এই অঞ্চলে একটি অস্থিতিশীল অবস্থার দিকে যাওয়ার সম্পর্কে সতর্ক করছেন। বিবৃতিতে যোগ করা হয়েছে যে দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার একটি ন্যায্য মীমাংসা হতে পারে। এতে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতার পক্ষে প্রশস্ত হবে। সূত্র আল জাজিরা। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত বলছে জাতিসংঘের বিশেষজ্ঞ। গাজা ইসরায়েলের সামরিক পদক্ষেপ থেকে শুরু করেই স্বাস্থ্য অধিকার বিরুদ্ধে যুদ্ধ এবং ফিলিস্তিনের ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে বিলুপ্ত করছে। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ সোমবার কথা বলেছেন। জাতিসংঘের বিশেষ র্যাপিটিয়ার তলালেং মোফেকিং সেই সঙ্গে মানবাধিকারকে ঐচ্ছিক হিসেবে বিবেচনা করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করছেন। মোফেকিং জেভুনায় সাংবাদিক বলেন, 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজরবিহীন হামলার পর থেকে গাজায় যে যুদ্ধ চলছে তার মাত্র কয়েকদিন চিকিৎসার অবকাঠামো অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ইসরায়েলি নিরসন বোমাবর্ষণের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা প্রদানকারী কয়েক মাস ধরে খুবই সীমিত চিকিৎসা সরবরাহের মধ্যে ভয়ানক পরিস্থিতি কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। মোফেকিং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত একজন স্বাধীন বিশেষজ্ঞ যিনি জাতিসংঘের পক্ষে কথা বলেন না। তার মতে এটি যুদ্ধ থেকেই শুরু স্বাস্থ্য ব্যবস্থা অধিকারের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে এবং প্রতিটি স্তরে স্বাস্থ্যের অধিকার খর্ব করা হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিরোধিতা বাড়ছে। যুদ্ধ ঘনত্বপূর্ণ অঞ্চলে বিস্তীর্ণ এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করছে এবং দুর্ভিক্ষের সতর্কতা সহ একটি ভয়ানক মানবিক সংকটের জন্ম দিয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে 7 অক্টোবর হামাসের হামলায় 1170 জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় 34,000-এর বেশি লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। সূত্র AFP। পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের হুঁশিয়ারি দিয়ে যা বলল রাশিয়া।
রাশিয়া সোমবার বলছে ইউক্রেনের জন্য মার্কিন, ব্রিটিশ ও ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, যা বিপর্যয়ের মধ্যে শেষ হতে পারে। মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনের জন্য $1 বিলিয়ন অতিরিক্ত সামরিক সহায়তা অনুমোদনের জন্য মাত্র 2 দিন পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর ধারণা নিয়ে মগ্ন। তিনি আরো বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্ত নিয়ে গেছে। লাভরভ মস্কোতে এক সম্মেলনে বলেছেন, পশ্চিমা বিপজ্জনকভাবে পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে বিপজ্জনকভাবে নাড়া দিচ্ছে, যা বিপর্যয়কর পরিণতি দিয়ে পরিপূর্ণ। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানায়, বিশেষ উদ্বেগের বিষয় হলো 3টি পশ্চিমা পারমাণবিক রাষ্ট্র কিয়েভ শাসনের মূল পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে এবং বিভিন্ন উস্কানিমূলক পদক্ষেপের প্রধান সূচনাকারী। তিনি বলেন, আমরা এতে গুরুতর কৌশলগত ঝুঁকিতে দেখতে পাচ্ছি, যা পারমাণবিক বিপদের স্তরের বৃদ্ধির দিকে নির্দেশ করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালে ইউক্রেনের আক্রমণ শুরু করে রুশ ও মার্কিন কূটনীতিকদের মতে। এ কারণে 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছেছে। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকির সম্পর্কে সতর্ক করছে। যুক্তরাষ্ট্র বলছে, এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে, যদিও মার্কিন কর্মকর্তারা বলেছে তারা রাশিয়ার পারমাণবিক ভঙ্গিতে কোনো পরিবর্তন দেখেনি। অন্যদিকে পুতিন এই যুদ্ধকে পতনশীল পশ্চিমার সঙ্গে শতাব্দীর পুরনো যুদ্ধের অংশ বলছে। মার্কিন পররাষ্ট্রনীতি যেভাবে বাইডেনকে পুনরায় নির্বাচিত হতে প্রভাবিত করবে। যখন মার্কিন পররাষ্ট্রনীতির সঙ্গে নির্বাচনের সংঘাত হওয়ার প্রসঙ্গে আসে, তখনই স্পষ্টই বিষয়টি বর্তমান প্রেসিডেন্টের জন্য খারাপ খবর। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার অনেক পূর্বসূরির মতে নিজের বেলাতের সঙ্গে কিছু প্রশ্ন তোলার সুযোগ তৈরি করছেন। যেমন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, এর মধ্যে কিছু প্রসঙ্গ তার অতীত শাসকদের থেকে এসেছে, যেমন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার। বেশিরভাগই ঘটনার উভয়ের দিকে ভূমিকা রয়েছে, যেমন গাজার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ ও ইরানের ভূমিকা। আসন্ন নির্বাচন আগে এ ধরনের বিষয়গুলি প্রভাব রাখবে। বাইডেনের পররাষ্ট্র নীতি নিয়ে তীব্র সমালোচনা হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। যেভাবে বাইডেন প্রশাসন পররাষ্ট্রনীতি ভোটারদের প্রভাবিত করতে পারে, অধিকাংশ বিশ্লেষকের মতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতি সমস্যার সূত্রপাত। বর্তমান গাজার পরিস্থিতি নতুন কোনো সমস্যার সৃষ্টি করছে, কিন্তু ভোটারদের মনোভাব অনুমান করা কঠিন। নির্বাচন এখনো অনেক দূরে, তবে নির্বাচনে ভোটারদের ইচ্ছার উপর আন্তর্জাতিক সমস্যার যে প্রভাব অতীতে দেখা গেছে, সেই ইতিহাসের দিকে নজর দিলেও ধারণা করা যায় আমেরিকানরা বিশ্ব তাদের প্রভাব নিয়ে কতটা চিন্তিত, আর সেই চিন্তার প্রভাব তাদের নেতা নির্বাচনেও দেখা যায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে 1968 সালের নির্বাচন। এবছর মার্কিন গণতন্ত্র তার পররাষ্ট্রনীতিতে বেশ কয়েকটি গুরুতর সংকটের অগ্রভাগে ছিল। ইরানপন্থী গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ফের হামলার সিদ্ধান্ত। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। রবিবার রাতে ইরাকের জুম্মার শহর থেকে ওই হামলা চালানো হয়। গত ফেব্রুয়ারির পর এই প্রথম ইরাক থেকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হলো। সে সময় দেশটির অবস্থান করা ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ওপর নিয়মিত হামলা চালাচ্ছিল। এই হামলার এমন সময় চালানো হয় যখন একদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হেজবুল্লাহ সংশ্লিষ্ট একটি টেলিগ্রামের গ্রুপে বলা হয়েছে, ইরাকের মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম বন্ধের আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। এ কারণে প্রতি 3 মাস স্থগিত রাখার পর সশস্ত্র গোষ্ঠীগুলো আবার হামলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র আল জাজিরা।